আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের পাঠ্য বিষয় স্বরধ্বনি এবং এই সম্পর্কিত যে ধরনের প্রশ্নগুলো আসে সেইটা নিয়ে শেষে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো প্রথমে দেখি স্বরধ্বনির আদ্যপ্রান্ত। তবে স্বরধ্বনি বুঝতে হলে তোমাকে আগে যে বিষয়গুলো অবশ্যই জানতে হবে সেটা হলো ধ্বনি, বর্ণ এবং অক্ষরের মধ্যে পার্থক্য। সহজ কথায় বলতে গেলে উচ্চারণ করলে হয় ধ্বনি এবং লিখলে হয় সেটা বর্ণ। মানে আমি যদি হ্রস্ব ই, দীর্ঘ ই মুখে উচ্চারণ করি, এই ইটা একটা ধ্বনি। কিন্তু যদি আমি সেটা খাতায় লিখি, এই লিখিত রূপটা হচ্ছে বর্ণ। তাহলে ধ্বনির লিখিত রূপ বর্ণ এবং বর্ণের মৌখিক রূপ ধ্বনি। আর আছে অক্ষর। অক্ষর তোমরা আগেই পড়েছি, এক ঝোঁকে যতটুকু উচ্চারণ করা যায় তাই হচ্ছে অক্ষর। যেমন বাংলাদেশ, বাংলাদেশ ৩টা অক্ষর। এরপর জানতে হবে বাক প্রত্যঙ্গ সম্পর্কে। বাক প্রত্যঙ্গ সম্পর্কে না জানলে অবশ্যই দেখো আমার একটা ভিডিও আছে, ওটা দেখে আসতে পারো, অথবা যেখান থেকে পারো এটাকে জানতে হবে। তা না হলে পরবর্তী টপিকগুলো কিন্তু বুঝতে পারবে না। তো এখানে একটা কনফিউশন থাকে যে বাকযন্ত্র, স্বরতন্ত্রী এবং অ্যাডামস অ্যাপেল, এই ৩টা জিনিস কোনটার নাম কি এবং কোনটার কাজ কি। আচ্ছা দেখি, আমরা যখন গলায় হাত দেই দেখবে একটা উঁচু অংশ দেখা যায়, যেইটাকে আমরা অ্যাডামস অ্যাপেল বলি। বৈজ্ঞানিকভাবে এই নামের পেছনে কোনো ভিত্তি নাই, তবে কথিত আছে যে ইহুদি বা খ্রিস্টানদের মতে আমাদের আদম আলাইহিস সালাম যখন সেই নিষিদ্ধ ফল আপেল খাচ্ছিল, তখন তার অনুশোচনা হয় এবং কোনো এক পর্যায়ে গিয়ে তাড়াহুড়োর মাথায় একটা আপেলের টুকরো তার গলায় আটকে যায়। সেইখান থেকে পরবর্তীতে তার সন্তানদের মাঝে এই গলার উঁচু হওয়ার বৈশিষ্ট্য লক্ষণ প্রকাশ পায়। এটা নিতান্তই মানুষের ধারণা, এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বা ইসলাম এটাকে বিশ্বাস করেও না। তো এই অ্যাডামস অ্যাপেলটা যেটা আমরা গলায় হাত দিলে দেখতে পাই, এইটা পুরুষদের ক্ষেত্রে একটু লম্বা বেশি হয়, যার ফলে ছেলেদের কণ্ঠটা একটু মোটা হয়। আর নারীদের ক্ষেত্রে এটা একটু নিচু প্রকৃতির হয়, যার ফলে নারীদের কণ্ঠটা একটু চিকন হয়। তো এই অ্যাডামস অ্যাপেল এর ভেতরের অংশটাকে বলে স্বরযন্ত্র। এই স্বরযন্ত্র একটা বাক্সের মতো। এই বাক্সের ভেতরে আবার ২টা পর্দা থাকে। যেই ২টা পর্দা অনেকটা দরজার মতো কাজ করে। দরজার এরকম ২ পাল্লা থাকে। ২ পাল্লা খুলে দিলে বাতাস যাওয়া আসা করতে পারে বা মানুষ যাওয়া আসা করতে পারে। ঠিক একইভাবে এই ২টা পর্দা একটা দরজার মতো আচ্ছাদন করে রাখে। এর ভিতর দিয়ে যখন বাতাস যাওয়ার প্রয়োজন হয় তখন খুলে যায় এবং যখন বাতাস যাওয়ার প্রয়োজন হয় না তখন বন্ধ থাকে। সো এই ২টা পর্দাকে বলে স্বরতন্ত্রী। আর এই ২টা পর্দাকে যারা আচ্ছাদন করে রাখে তাকে বলে স্বরযন্ত্র। এবং তার বাইরের যে স্তর, যেটা আমরা বাইরে হাত দিলে দেখতে পাই উঁচু অংশ, ওইটাকে আমরা তখন বলবো অ্যাডাম অ্যাপল। তো এটা হচ্ছে সূক্ষ্ম পার্থক্য, এটা খুবই দরকার, বিশেষ করে স্বরতন্ত্রী ব্যাপারটা। এছাড়াও যে বাক প্রত্যঙ্গগুলো আছে ওইগুলা ভিডিও থেকে দেখে নিও, অথবা তুমি যেভাবে পারো সেভাবে কভার করো। হ্যাঁ, এর পরের পরবর্তী অংশগুলো দেখো। তো এছাড়াও আরও যে জিনিসগুলো জানতেই হবে সেটা হলো ঘোষ এবং অঘোষ। তো ঘোষ ধ্বনি এবং অঘোষ ধ্বনির মধ্যে সূক্ষ্ম পার্থক্য হলো কম্পনের ব্যাপারটা। অর্থাৎ ফুসফুস থেকে বাতাস বের হওয়ার সময় যখন স্বরতন্ত্রী কাঁপে তখন সেটাকে ঘোষ বলে, আর যখন কাঁপে না তখন অঘোষ বলে। মনে রাখবা কিভাবে, দেখো, ঘোষ এখানে কোনো নেগেটিভ শব্দ নাই, ঘোষ অর্থাৎ কাঁপে। আর যখন অঘোষ, অ স্বরে অ, এই অতে অনেকটা না এর মতো বোঝায়, নেগেটিভ। সো অঘোষ বলতে কাঁপে না, স্বরতন্ত্রী কাঁপে না। তো এবার আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা এতটাই গভীরে গিয়ে পড়ব যেন বাংলার স্টুডেন্ট হিসেবে মানসম্মান রক্ষা হয়। আচ্ছা, প্রথমে দেখি স্বরধ্বনির নামকরণ। স্বরধ্বনি কেন বলা হয় এটাকে? কারণ এই ধ্বনিগুলা উচ্চারণের সময় আমাদের ফুসফুস থেকে যে বাতাসগুলো গলবিল হয়ে, স্বরযন্ত্র হয়ে, তারপরে মুখবিবর, তারপরে মুখ দিয়ে বাইরে বের হয়ে আসে, এই এতটুকু পথের মধ্যে কোথাও বাধা পায় না। এই জন্য এটাকে স্বরধ্বনি বলা হয়। দ্বিতীয় কারণ হলো টোটাল ৭টি স্বরধ্বনিকেই ঘোষ ধ্বনি বলা হয়। কেন বলো তো? আমরা একটু আগেও দেখছি যে ঘোষ মানে সেটা কাঁপবে,
আর অঘোষ মানে সেটা কাঁপে না। অর্থাৎ এই স্বরধ্বনিগুলো উচ্চারণের সময় আমাদের স্বরতন্ত্রী কাঁপে না। সো এই টোটাল 7টি ধ্বনিকে বলা হয় ঘোষ ধ্বনি এবং স্বরধ্বনি। আবার যদি ব্যঞ্জন ধ্বনির কথা বলি, সেখানে কিন্তু ঘোষ ধ্বনি এবং অঘোষ ধ্বনি দুইটাই আছে। ওটা আমরা পরের চিন্তা পরে দেখবো, হ্যাঁ। তো এইখানে একটা প্যাচ আছে যে আসলে স্বরধ্বনি 7টি নাকি 8টি। ডক্টর মোহাম্মদ আব্দুল হাই তার ধ্বনিবিজ্ঞান এবং বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থে 8টি উল্লেখ করেছেন। আমরা সাধারণত যে 7টির কথা জানি, সেই 7টা ছাড়া অতিরিক্ত একটা ধ্বনিকে তিনি যোগ করেছেন। যদিও পরবর্তীতে অন্যান্য যারা বাংলাবিদ আছেন বা ভাষাবিজ্ঞানে আছেন, ওনারা এটাকে বাদ দিয়েছেন। কেন এবং এর কারণটা কি সেটা বলি। দেখো, আমরা সাধারণত 7টা স্বরধ্বনিকেই জানি। ই, এ, এ, মাঝখানে আ, উ, ও, অ। অর্থাৎ রস্ব ই, এ, এ, স্বরে আ, রস্ব উ, ও, স্বরে অ। ওকে? তো এই 7টা ছাড়াও ও এর উপর একটা প্রাইম দিয়ে আলাদা ধরনের একটা স্বরধ্বনি নিয়ে আসছেন, যার নাম দিয়েছেন প্রতিশ্রুতি ও। তো এর চেয়ে বিস্তারিত ব্যাখ্যা আপাতত না জানলেও চলে। আপাতত জানো, যদি পরীক্ষায় আসে যে মোহাম্মদ আব্দুল হাই অনুসারে কয়টি স্বরধ্বনি আছে, তখন বলবা 8টা। আর যদি এমনি আসে যে স্বরধ্বনি কয়টা, তখন 7টা। কারণ অধিকাংশ ভাষাবিদ 7টাকে প্রাধান্য দিয়েছে। আমাদের চাকরির পরীক্ষা আসলেও 7টাই দিব ইনশাল্লাহ। ওকে? এবার আমরা স্বরধ্বনির কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানি, যদিও কিছু সেখানে আলোচনা করা হয়ে গেছে অলরেডি। যেমন আমরা দেখছি যে স্বরধ্বনির যতগুলো ধ্বনি আছে, মানে 7টা ধ্বনি ঘোষ ধ্বনি। আবার দেখছি স্বরধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে যে বাতাসটা গলবিল, স্বরযন্ত্র, মুখবিবর দিয়ে বের হয়, এই বের হওয়ার সময় অন্য কোথাও বাধা পায় না। অথচ তুমি যখন ব্যঞ্জন ধ্বনি পড়বে, তখন দেখবে যে সেইখানে ঘোষও আছে, অঘোষও আছে। সেখানে স্বরতন্ত্রী কম্পনও হয় কিছু বর্ণের ক্ষেত্রে, আবার কিছু বর্ণ উচ্চারণের সময় সেটা কম্পন নাও হতে পারে। তবে সবগুলো ধ্বনি উচ্চারণের সময় সেখানে মুখের কোথাও না কোথাও 100% বাধা পাবেই। বোঝো, স্বরধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী কাঁপে, অর্থাৎ ঘোষধ্বনি হয়, যার ফলে ভেতরে কোথাও বাধা পায় না, মানে কোনো প্রত্যঙ্গের সাথেই সেটা সংঘর্ষে লিপ্ত হয় না। অথচ ব্যঞ্জনধ্বনির ক্ষেত্রে সেটা স্বরতন্ত্রী কাঁপতেও পারে, না কাঁপতেও পারে। কাঁপলে সেটা ঘোষধ্বনি, না কাঁপলে অঘোষধ্বনি। অথচ মুখের কোনো না কোনো অঙ্গের সাথে, অর্থাৎ প্রত্যঙ্গের সাথে বাধা পাবেই। ক্লিয়ার? ওকে। তো এতক্ষণ আলোচনার ফলে আমরা দেখি এই সম্পূর্ণ স্বরধ্বনির সংজ্ঞাটা কি দাঁড়ায়। অবশ্যই গতানুগতিক যে আমরা অতীতের সাধারণ সংজ্ঞা ইউজ করি স্বরধ্বনির ক্ষেত্রে, ওটা না করা উত্তম। কারণ তুমি একজন অনার্স বাংলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট, বাংলা সাহিত্যের স্টুডেন্ট। ওকে? তো ফুসফুস থেকে বাতাস গলবিলের মধ্য দিয়ে মুখ গহ্বরে কোনো প্রকার বাধা সৃষ্টি না করে মুক্তভাবে কোনো বাক প্রত্যঙ্গের সঙ্গে ঘষা না খেয়ে যে ধ্বনি গঠিত হয়, তাই স্বরধ্বনি। দেখো, এখানকার সব বৈশিষ্ট্য আমরা অলরেডি বলে ফেলছি, যে ফুসফুস থেকে বাতাসটা গলবিল দিয়ে মুখগহ্বরে কোথাও বাধা না পেয়ে সরাসরি বাইরে বের হয়ে আসে, কোনো প্রত্যঙ্গের সাথে ঘর্ষণ হয় না, তারপর এগুলা ঘোষ ধ্বনি। যাই হোক, তো যেহেতু 2024 সালের পরীক্ষাতে স্বরধ্বনি থেকে একটি মাত্র প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো স্বরধ্বনির সংজ্ঞা এবং স্বরধ্বনি উচ্চারণের জিহ্বার ভূমিকা। এই প্রশ্নটি 2019 সালে 2021 সালে এসেছিল। সো এটা গুরুত্বপূর্ণ। এছাড়াও যে একটা প্রশ্ন আছে, স্বরধ্বনি বিচারের মাপকাঠি কি কি, স্বরধ্বনি বিচারের মাপকাঠি অনুযায়ী বাংলা স্বরধ্বনি সমূহ বিশ্লেষণ করো। এই প্রশ্নটা 2023 সালে অলরেডি চলে আসছে। তো 24 সালের ফাইনাল পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ না হলেও চাকরির পরীক্ষার জন্য এবং অন্যান্য বছরের জন্য সেটা খুবই গুরুত্বপূর্ণ। মজার ব্যাপার হলো, জিহ্বার ভূমিকার সাথে ঠোঁটের অবস্থাটা যুক্ত করে দিলেই বিচারের মাপকাঠিগুলো হয়ে যায়। আরও দু একটা আছে, এটা এক্সট্রা পড়ে নিবা, হ্যাঁ। আমি একটা ছকের মধ্যে এই 3টাকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন দেখি স্বরধ্বনি উচ্চারণে জিহ্বার ভূমিকা। আগেই বলছি, এই টপিক সম্পর্কে বুঝতে হলে তোমাকে অবশ্যই বাকযন্ত্র সম্পর্কে জানতে হবে। সেক্ষেত্রে অগ্রজিহ্বা, মধ্যজিহ্বা, পশ্চাৎজিহ্বা, জিহ্বা শিখর, এই সবগুলো সম্পর্কে ভালো ধারণা রাখা প্রয়োজন। এবার ছকটির দিকে খেয়াল করো।
দেখো প্রথমে আছে জিভের উচ্চতা, মানে জিভটা কি উপরে আছে নাকি নিচে আছে নাকি মাঝের দিকে আছে, এটার উপর ভিত্তি করে 4 ভাগে ভাগ করা হয়। প্রথমেই উচ্চ। উচ্চ মানে কি জিভটা সবচেয়ে উপরে থাকবে। এরা কারা? রস্য ই, রস্য উ, এগুলো উচ্চারণের সময়। এরপর আছে উচ্চ মধ্য, অর্থাৎ উচ্চ যেখানে ছিল তার চেয়ে আরেকটু নিচে যখন জিভটা ছিল তখন সেটাকে বলে উচ্চ মধ্য স্বরধ্বনি, যেমন এ, ও ইত্যাদি। আবার সেই উচ্চ মধ্যর চেয়ে আরেকটু নিচে যখন আসে জিভটা তখন সেটাকে বলে নিম্ন মধ্য স্বরধ্বনি, যেমন এ, অ ইত্যাদি। এবং একেবারে যখন নিচের দিকে জিভটা থাকে তখন সেটাকে বলে নিম্ন স্বরধ্বনি, যেমন আ, স্বরে আ। স্বরেকে আ বলা হয় কেন? কারণ এটা যেহেতু স্বরধ্বনি, আর স্বর মানে হচ্ছে আওয়াজ, এই জন্য এটাকে বলা হয় স্বরে অ, স্বরে আ। ওকে, এবার দেখো জিভের অবস্থান। জিভ অথবা জিহ্বা দুটাই লিখতে পারো, কোনো সমস্যা নেই। আবার অবস্থা অথবা অবস্থান দুটাই লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো অবস্থান মানে জিভটা কি সামনে আছে নাকি মাঝখানে আছে নাকি পেছনের দিকে আছে, এটার উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা হয়। প্রথমে সম্মুখ। জিভটা যখন একেবারে সামনের দিকে থাকে তখন সেটাকে সম্মুখ স্বরধ্বনি বলে, যেমন ই, এ, এ। এবার আসো মধ্য স্বরধ্বনি। যখন জিভটা একেবারে মাঝখানে থাকে, সামনেও না পেছনেও না, তখন সেটাকে বলে মধ্য স্বরধ্বনি, যেমন আ, স্বরে আ। এরপর জিভটা একেবারে পেছনের দিকে গিয়ে যে ধ্বনিগুলো উচ্চারিত হয় তখন সেটাকে বলে পশ্চাৎ স্বরধ্বনি, যেমন রস্য উ, ও, অ। মনে রাখতে হবে এভাবে: ই, এ, এ, আ, উ, ও, অ। ই, এ, এ, আ, উ, ও, অ। এবং ছকটা অবশ্যই মাথায় রাখতে হবে, প্রথমে জীবের উচ্চতা সারি আকারে আছে এবং জীবের অবস্থান কলাম আকারে আছে। এবার স্বরধ্বনির শেষ টপিক, ঠোঁটের উন্মুক্তি। দেখো উন্মুক্তি মানে হচ্ছে খোলা, অর্থাৎ ঠোঁটটা কি অনেক বেশি খোলা নাকি কম খোলা নাকি মাঝামাঝি খোলা, এর উপর ভিত্তি করে স্বরধ্বনিকে আবার 4 ভাগে ভাগ করা হয়। প্রথম, সংবৃত। সংবৃত মানে কি একদম সংকুচিত হওয়া, মানে দুইটা ঠোঁট যখন একেবারে প্রায় বন্ধ অবস্থা থাকে, মানে সংকুচিত হয়ে যায়, তখন সে অবস্থাকে বলে সংবৃত। যেমন রস্য ই আর রস্য উ, এই দুইটা অনেকটা উচ্চ স্বরধ্বনির মতো, সেম। এরপর অর্ধ সংবৃত। অর্ধ সংবৃত মানে কি যেরকম প্রায় বন্ধ অবস্থায় ছিল সংবৃত, তার চেয়ে আরেকটু খোলা, তখন সেটাকে অর্ধ সংবৃত বলবো, যেমন এ, ও, অর্থাৎ সেই উচ্চ মধ্য স্বরধ্বনিগুলা। এরপর অর্ধ বিবৃত। এটা বোঝার আগে আগে বিবৃত বুঝি। বিবৃত মানে একেবারে খোলা, মানে দুইটা ঠোঁট সবচেয়ে বেশি যখন খোলা থাকে তখন সেটাকে বিবৃত স্বরধ্বনি বলে, যেমন আ। এটা একটা নিম্ন স্বরধ্বনি। তো এই বিবৃত চেয়ে মানে একেবারে বড় করে খোলার চেয়ে আরেকটি যখন কম থাকে তখন সেটাকে আমরা অর্ধ বিবৃত বলতে পারি, যেমন এ, অ। তো সার্বিক আলোচনা থেকে আমরা বুঝি যে জীবের উচ্চতা যদি সবচেয়ে উপরে থাকে তাহলে উচ্চ স্বরধ্বনি, তার চেয়ে একটু কম থাকে নিচে থাকে তখন উচ্চ মধ্য স্বরধ্বনি, তার চেয়ে আরেকটু নিচে থাকে নিম্ন মধ্য স্বরধ্বনি, তার সবচেয়ে নিচে থাকে নিম্ন স্বরধ্বনি। এবার জীবের অবস্থানের ক্ষেত্রে যদি সামনের দিকে থাকে সম্মুখ স্বরধ্বনি, মাঝের দিকে থাকে মধ্য স্বরধ্বনি এবং একদম পেছনের দিকে থাকে জীব, তখন সেটা পশ্চাৎ স্বরধ্বনি। আর ঠোঁটের উন্মুক্তের উপর নির্ভর করে, যদি ঠোঁটটা সবচেয়ে কম খোলা থাকে তখন সেটা সংবৃত, যদি তার চেয়ে একটু বেশি খোলা থাকে তখন অর্ধ সংবৃত, এবং সবচেয়ে বেশি খোলা থাকলে বিবৃত, এবং তার চেয়ে একটু কম খোলা থাকলে অর্থাৎ মাঝামাঝি খোলা থাকলে সেটা অর্ধ বিবৃত। তো এই ছকটা এভাবেই মনে রাখতে হবে, তাহলে পরীক্ষায় খাতায় লিখতে পারবে। তো আজকে এই পর্যন্তই। এই পরের টপিক থাকবে অর্ধ স্বরধ্বনি এবং দ্বি স্বরধ্বনি সম্পর্কে প্রশ্ন এবং বিস্তারিত ব্যাখ্যা। যদি এতটুকু উপকার হয় তোমার ফ্রেন্ডকে শেয়ার করে ততটুকু উপকার করতে পারো। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।